ওয়ালাইকুম। আমি বিভিন্ন ভাবে জানতে কোনো কারসাজি ছিল কিনা ইলিয়াস ভাই যেটা বলেছেন যে ৩ নাম্বার লেয়ার অর্থাৎ রয়ের সি ক্যাটাগরির দালাল বা এজেন্ট হচ্ছে আসিফ নজরুল, এটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। তো এই যে লাগাতার একটা মাস ধরে একজন মানুষকে নিয়ে এত কথা হচ্ছে, তার যদি নীতি আদর্শ থাকতো, তার যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো, তার যদি সত্যিকারের লজ্জা বোধ হায়া থাকতো, তাহলে ডক্টর আসিফ নজরুল পদত্যাগ করতেন। আসিফ স্যারের সম্মান থাকতে প্রবাসী মন্ত্রণালয় থেকে অন্তত পক্ষে তার পদত্যাগ করা উচিত। আসিফ নজরুল স্যারকে নিয়ে সমালোচনা থামছেই না, বরং সমালোচনা আরও বেরিয়ে চলছে। আসিফ নজরুলের পিছিয়ে লেগে আছেন সাংবাদিক ইলিয়াস এবং সাংবাদিক পিনাকি ভট্টাচার্য। তারা একের পর আসিফ নজরুলের কুকীর্তি ফাঁস করছেন। তো আসিফ নজরুলের অবশেষে পদত্যাগ চাইলেন ডক্টর ফয়জুল হক। দর্শক, কেন আসিফ নজরুলের পদত্যাগ চাইলেন, আমরা এই বিষয় নিয়ে ডক্টর ফয়জুল হকের আলোচনা শুনবো। শোনার পর বিস্তারিত কথা বলবো আসিফ নজরুলের আসলে পদত্যাগ করা উচিত কিনা। পরবর্তীকালীন সরকারের মাননীয় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলকে নিয়ে একটি ভিডিও উপস্থাপন করেছেন। তো এখানে অনেকেই অনেক প্রশ্ন করতে পারেন। এখানে মূলত তিনি বেশ কয়েকটি বিষয় উল্লেখ করেছেন। সেটা হচ্ছে আসিফ নজরুল প্রথম আলো, ডেইলি স্টার কিংবা রয়ের কাছে তার অনৈতিক কিছু তথ্য উপাত্ত থাকার কারণে তিনি রয়ের কাছে কিংবা ডেইলি স্টার কিংবা প্রথম আলোর কাছে জিম্মি, এটা তিনি প্রমাণ করার চেষ্টা করেছেন এবং তার একটা অনৈতিক অডিও কিংবা কল রেকর্ড তিনি এই ভিডিওতে সংযোজন করেছেন। ১, ২ হচ্ছে তিনি আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদীর বিরুদ্ধে বহু বছর আগে, বলতে পারেন ৩০-৩৫ বছর আগে একটা কলাম লিখেছিলেন, যখন তিনি ঘাদানিকের সভাপতি বা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের ওই পত্রিকায় কাজ করতেন বা তিনিও ঘাদানিকের সদস্য ছিলেন। ওই সময় তিনি লিখেছেন। তো এখন আসিফ নজরুলের ভূমিকা আর তখনকার আসিফ নজরুলের ভূমিকা, এটি নিয়ে অনেকেই আবার ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন, সে ব্যাখ্যায়ও আমি আসব। তো উনি বোঝানোর চেষ্টা করেছেন যে আসিফ নজরুল আসলে কে, সেটা বোঝানোর চেষ্টা করেছেন দেলওয়ার হুসাইন সাঈদীর বিরুদ্ধে তার লেখনির মাধ্যমে। উনি শুধু দেলওয়ার হুসাইন সাঈদীর বিরুদ্ধে লেখনী এটাই উপস্থাপন করেছেন, কিন্তু তিনি লাগাতার জামায়াত ইসলামের বিরুদ্ধে বহু লেখা লিখেছেন, একটা দুইটা লেখেন নাই। আর বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান বা বিএনপি ২১শে আগস্টের গ্রেনেড হামলার সাথে যে জড়িত ছিল, এ ব্যাপারে তিনি টকশোতে কথা বলেছিলেন। সেটা পিনাকিদাও তার একটা ভিডিওতে উপস্থাপন করেছিলেন বা সংযোজন করেছিলেন, ইলিয়াস হুসাইনও তার ভিডিওতে সংযোজন করেছেন। কিন্তু সেই একই মামলায় তিনি আবার তাদেরকে বেকসুর খালাস করে দিয়েছেন, কারণ বিচার বিভাগ কিন্তু তার মন্ত্রণালয়ের অধীন। এছাড়াও ডক্টর আসিফ নজরুলের দুর্নীতির কিছু ফিরিস্তি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। তো মোটা দাগে তার বিরুদ্ধে তিনি ৩টা পয়েন্ট উল্লেখ করেছেন। আসুন আমরা তার অনৈতিক যে রেকর্ড, কল রেকর্ড বা অনৈতিক ভিডিওর কারণে বা অনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি রয়ের হাতে জিম্মি, এই বিষয় নিয়ে একটু আলোচনা করি। আপনারা হয়তো বলবেন যে ইলিয়াস ভাই যে কল রেকর্ডটি এই ভিডিওতে সংযোজন করেছেন, এটা তো বানানো যায়। আমিও অস্বীকার করছি না যে এটা বানানো যায়। তো বিতর্কের খাতিরে মেনে নিলাম যে এটা বানানো যায় বা ইলিয়াস ভাই বানিয়েছেন। এখন প্রশ্ন হলো, যদি এটা বানানো হবে, যদি সত্যি সত্যি তিনি রয়ের হাতে জিম্মি না হবেন, তাহলে একটা বিষয় খেয়াল করেন, আবার তিনি রয়ের এজেন্ট, এটাও বলেছেন ইলিয়াস ভাই। তিনি রয়ের হাতে জিম্মি কেন, তিনি রয়ের এজেন্ট কেন, এই প্রশ্নের উত্তর এর আগে আমি একবার দিয়েছিলাম। টকশোতে স্বৈরাচার হাসিনা এবং তার দলের বিরুদ্ধে অনেকেই টকশোতে কথা বলেছেন। অন্যতম একজন হচ্ছেন ডক্টর আসিফ নজরুল।
তো হাতে গোনা যে কয়েকজন সাংবাদিক, বুদ্ধিজীবী, কলামিস্ট কথা বলেছেন, তাদের অনেককেই জেলে যেতে হয়েছে, অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, অনেকের উপর হামলা হয়েছে, অনেকে দেশে থাকতে পারেন নাই। মানে ওভারঅল যারাই স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন, তাদের বলা যায় প্রায় সবাইকেই কোনো না কোনোভাবে শেখ হাসিনা নাজেহাল করেছেন। ইদার তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন, গ্রেফতার করে জেলে পুরেছেন, গুম করেছেন, ক্রসফায়ারে দিয়েছেন, অথবা তাদেরকে দেশে থাকতে দেন নাই। একমাত্র ব্যক্তি ডক্টর আসিফ নজরুল, যার নামে স্বৈরাচার হাসিনা বা তার দল কেউ মামলা করে নাই, কেউ হামলা করে নাই। তিনি আদৌ তৎকালীন সরকারের দ্বারা নাজেহালের শিকার হন নাই। কেন হন নাই? এই কেনর উত্তর হচ্ছে যে নিশ্চয়ই রয়ের সাথে তার কোনো যোগ সাজস থাকতে পারে, যেটা ইলিয়াস ভাই বলার চেষ্টা করেছেন। আমি 100% বলছি না, 100% বলছি না যে উনি রয়ের এজেন্ট, বাট আপনি দেড় যুগে তার টকশো খুব ভালো লাগতো, খুব ভালো কথা বলতেন, সরকারের বিরুদ্ধে বলতেন, কিন্তু ওনার মতো তো আরো অনেকেই বলেছেন, কিন্তু তারা তৎকালীন সরকারের দ্বারা নাজেহালের শিকার হয়েছেন, হামলার শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, গুম হয়েছেন, ক্রস ফায়ারে গিয়েছেন, দেশে থাকতে পারেন নাই। তিনিই একমাত্র ব্যক্তি যিনি, যার বিরুদ্ধে কোনো মামলা হয় নাই, যার উপরে কোনো হামলা করা হয় নাই, গুম তো হন নাই, ক্রস ফায়ারে তো যান না, এটা দিবালোকের মতো পরিষ্কার। তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়নি, দেশেই থেকেছিলেন। এটা একটা প্রমাণ। এই যুক্তি আপনি আপনার বিবেকের কাছে ফেলে, আপনার বিবেকের যে কুষ্টি পাথর সেখানে ঘষার চেষ্টা করেন যে নায়েব আলী ভাইয়ের এই যুক্তিটা আসলে কতটুকু যৌক্তিক। এক। দুই হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবার পর আপনারা জানেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তাদের মধ্যে একজন হচ্ছেন ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, যিনি খুবই দক্ষ এবং যোগ্য একজন রাষ্ট্রনায়ক। মানে একেবারে নায়ক বানায় দেওয়া ঠিক না, মানে রাষ্ট্র পরিচালনা করছেন যেহেতু, সুতরাং তাকে রাষ্ট্রনায়ক বলাই যায়, কারণ এর আগেও তিনি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। অতএব রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, যোগ্যতা সবই তার আছে। কিন্তু আওয়ামী লীগের পক্ষে কথা বলার কারণে তিনি একদিনও ওই পদে থাকতে পারেন নাই। মানে যেদিন বলেছেন তার পরের দিনই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। বিষয়টা বোঝার চেষ্টা করেন। একজন উপদেষ্টা নিয়োগ পাওয়ার পরে স্বৈরাচার হাসিনার পক্ষে বা তার দলের পক্ষে কথা বলার কারণে তিনি ওই পদে থাকতে পারেন নাই। সমালোচনার মুখে তাকে ডক্টর ইউনূস সরাতে বাধ্য হয়েছেন। অন দি আদার হ্যান্ড, ফারুকী, বাংলাদেশের সবাই জানে যে ফারুকী একজন অযোগ্য মানুষ, তার কোনো যোগ্যতা নেই রাষ্ট্র পরিচালনার। এক। দুই হচ্ছে, তিনি স্বৈরাচার হাসিনার দালাল, তেলবাজ এবং উচ্ছিষ্ট ভোগী, তাতে কোনো সন্দেহ নাই। বশির উদ্দিন আওয়ামী লীগের ভোট চোর, স্বৈরাচার আওয়ামী লীগের এমপির ভাই, আকিজবেরির মালিক বশির উদ্দিন। তো এই দুইজনের সাথে যে আওয়ামী লীগের একেবারে ঢলাঢলি, তাতে কোনো সন্দেহ নাই। আমি বোঝাতে চাচ্ছি, ব্রিগেডিয়ার সাখাওয়াত আওয়ামী লীগের পক্ষে কথা বলার কারণে তার পদে তিনি একদিনও থাকতে পারেন নাই। সমালোচনার মুখে তাকে সরাতে বাধ্য হয়েছে ডক্টর ইউনূস। কিন্তু যারা সরাসরি আওয়ামী লীগের দালাল, দেড় যুগ ধরে আওয়ামী লীগের দালালি করেছে, একজন তো আওয়ামী লীগের, স্বৈরাচার আওয়ামী লীগের এক এমপির ভাই, এবং দুজনের একজনেরও কোনো যোগ্যতা নেই। মানে ব্রিগেডিয়ার সাখাওয়াতের কাছে তো, মানে সাখাওয়াতের ধারের কাছেও নাই, ব্রিগেডিয়ার সাখাওয়াতের ধারের কাছেও নাই তারা। এক নাম্বার আওয়ামী লীগের দালাল, তেলবাজ, আওয়ামী পরিবারের লোক, আওয়ামী সুবিধাভোগী। দুই নাম্বার কোনো যোগ্যতাই নাই, দক্ষতা তো অনেক পরের ব্যাপার। এই দুইজন ব্যক্তিকে উপদেষ্টা পরিষদে নেওয়ার পর সারা বাংলাদেশে এত বেশি সমালোচনা হয়েছে
যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের বিরুদ্ধে যে সমালোচনা হয়েছিল তার থেকে কয়েক শত গুণ বেশি সমালোচনা হয়েছে। বাংলাদেশের কেউ তাদেরকে চায়নি, তারপরেও বহাল তবিয়তের সেই পদেই তারা এখনো আছে। কেন? এই কেনর উত্তর খোঁজার চেষ্টা করেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত শেখ হাসিনা এবং তার দলের পক্ষে কথা বলার কারণে একদিনও পদে থাকতে পারেন নাই, আর তার দলের সরাসরি লোক, তার দালাল, চামচা, তেলবাজ এবং অযোগ্য, এই দুইজন ব্যক্তিকে বসানোর পর সারা দেশে তুমুল সমালোচনা হয়েছে, এখনো হয়ে যাচ্ছে, তারপরেও তারা বহাল তবিয়তে ওই পদেই বসা। কি প্রমাণ করে? বিষয়টা বোঝার চেষ্টা করেন। এরপর আসেন ডক্টর আসিফ নজরুল, তার অতীত কর্মকাণ্ড আর বর্তমান আসিফ নজরুল, এইটা অনেকেই গুলিয়ে ফেলার চেষ্টা করেন। আসিফ নজরুলের রাজনৈতিক মতাদর্শ কি? আসিফ নজরুলের রাজনৈতিক মতাদর্শ হচ্ছে তিনি একজন বামপন্থী লোক, না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত। তিনি একজন বামপন্থী মানুষ। মনে রাখবেন, বামপন্থীরা সবসময় ইন্ডিয়া প্রেমিক হয়, বামপন্থীরা সবসময় ইন্ডিয়া ঘেঁষা হয়, ইন্ডিয়াকে পছন্দ করে। বামপন্থীরা সবসময় চীনকে পছন্দ করে, রাশিয়াকে পছন্দ করে, কিন্তু যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যকে ঘৃণা করে। এটা মনে রাখবেন। আচ্ছা, এবার আসেন ডক্টর আসিফ নজরুলের রাজনৈতিক মতাদর্শ। ডক্টর আসিফ নজরুল আপাদ মস্তক একজন বামপন্থী মানুষ। তিনি সারা জীবন জামাতের বিরুদ্ধে লিখেছেন, সারা জীবন জামাতের বিরুদ্ধে লিখেছেন। শুধু একটা আর্টিকেল তিনি আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদীর বিরুদ্ধে লেখেন নাই, অসংখ্য আর্টিকেল লিখেছেন জামাতের বিরুদ্ধে। মাজায় গামছা বেঁধে তিনি পত্রিকায় লেখালেখি করতেন জামাতের বিরুদ্ধে। এই হলো সেই আসিফ নজরুল। কিন্তু গত দেড় যুগে কিছু কথাবার্তা বলতে বলা যায় প্রায় সব সময় তিনি আওয়ামী লীগের বিরুদ্ধেই বলেছেন, কখনো কখনো বিএনপির বিরুদ্ধে বলেছেন, জামাতের বিরুদ্ধেও বলেছেন, বাট কখনো কখনো জামাতের পক্ষে বলেছেন, আর অল দ্য টাইম বিএনপির পক্ষে বলেছেন। এবং একেবারে শেষ জীবনে এসে তিনি হজ করে এসেছেন। হজ করে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়াশোনা করার পর তার ভিতরে একটা চেঞ্জ এসছে, যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা আগে পড়লেন না কেন, এটা না পড়ে তিনি চরম ভুল করেছেন। তো এই সমস্ত মুখরোচক কথা বলে আসলে আমাদেরকে দলে ভেড়ানোর চেষ্টা করেছেন। আমরা যারা 100% প্র্যাকটিসিং মুসলিম, হতে পারে জামাত, হতে পারে হেফাজত, হতে পারে চরমোনাই, হোয়াট এভার ইট ইজ, আমরা যারা 100% প্র্যাকটিসিং মুসলিম, মানে তার এই সমস্ত মুখরোচক বক্তব্যের কারণে আমরা তার প্রতি এক ধরনের মানে তার ফ্যান হয়ে গিয়েছি, তার প্রতি আমাদের একটা ভালোবাসা তৈরি হয়েছে। কিন্তু বাস্তবতা হলো যে এগুলো আসলে তার কোনো কারসাজি ছিল কিনা, ইলিয়াস ভাই যেটা বলেছেন যে 3 নাম্বার লেয়ার, অর্থাৎ রয়ের সি ক্যাটাগরির দালাল বা এজেন্ট হচ্ছে আসিফ নজরুল, এটা তিনি বোঝানোর চেষ্টা করেছেন। আচ্ছা, তার মানে আপনারা যেটা মনে করেছেন যে আসিফ নজরুল হজ করে এসে তিনি যে সমস্ত কথাবার্তা বলেছেন, যে স্ট্যাটাস লিখেছেন, হ্যাঁ টাচি স্ট্যাটাস লিখেছেন, উনি মনে হয় ইসলামপন্থী হয়ে গেছেন। আপনারা জানেন না, তিনি উপদেষ্টা হওয়ার 1 মাস আগে সম্ভবত তিনি বলেছিলেন যে আমি যদি কোনোদিন রাষ্ট্র ক্ষমতা পাইতাম তাহলে জীবন দিয়ে মানুষের মন জয় করার চেষ্টা করতাম, আর মানুষের মন জয় করা মানে আল্লাহর মন জয় করা, এটা তিনি বলেছিলেন। তো তার মানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসলেই একজন রাষ্ট্রনায়ক ছিলেন, তিনি শুধু নবী ছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সত্যিকারের রাষ্ট্রনায়ক ছিলেন, এটাও তিনি বলেছেন। তো আমরা মনে করেছিলাম যে তিনি ক্ষমতায় গিয়ে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদলে রাষ্ট্র চালাবেন, মদিনার সনদে রাষ্ট্র চালাবেন, এটা আমরা মনে করেছিলাম। কিন্তু আদৌ কি তিনি মদিনার সনদে রাষ্ট্র চালাচ্ছেন? আচ্ছা, এরপরে আসেন রাষ্ট্র সংস্কারের কথা এসছে। তো রাষ্ট্র সংস্কার তিনি কি করেছেন, অনেক তথ্য উপাত্ত ইলিয়াস ভাই তার ভিডিওতে উপস্থাপন করেছেন। তিনি তো বিচার বিভাগের দায়িত্বে আছেন, তাই না? আচ্ছা, তিনি যদি রয়ের এজেন্টই না হবেন, তিনি যদি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা নাই করবেন, তাহলে
সম্ভবত হাসনাত আব্দুল্লাহ একটা তথ্য শেয়ার করেছেন যে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে অর্থাৎ সেনানিবাসে আওয়ামী লীগের নেতা এবং সরকারি আমলা যারা আওয়ামী লীগের দালাল তেলবাজ দোসর বা উচ্ছিষ্টভোগী যারা ছিলেন সব মিলিয়ে প্রায় 650 নেতা সেনানিবাসে বন্দী ছিলেন। তাদের সবাইকেই ছেড়ে দেওয়া হয়েছে এবং অধিকাংশই তারা দেশ থেকে পালিয়ে গেছেন। কার ছত্র ছায়ায়, কার এশারায় তারা পালিয়ে গেল? এটা তো বিচার বিভাগেরই আন্ডারে, তাই না? বিচার বিভাগের আন্ডারে না, হয়তো অনেকে বলবেন যে নাইব ভাই এটা প্রশাসন গ্রেপ্তার করার কথা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, এটাও বলবেন। আচ্ছা, ধরে নেন, অসুবিধা নেই। কিন্তু মুক্ত করে দেওয়া, গ্রেফতার করার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, কিন্তু মুক্তি দেওয়ার দায়িত্ব তো আইন মন্ত্রণালয়ের, কারণ বিচার বিভাগ তার অধীনে। মুন্নি সাহাকে আইনের কোন ধারা মেনে ছেড়ে দেওয়া হলো আমাকে বলেন? আওয়ামী লীগের অনেক নেতাকে জামিনে মুক্ত করে দেওয়া হয়েছে এবং যাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে সেই হত্যা মামলার অনেক আসামি এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। তাছাড়াও তিনি যত্রতত্র মামলা করার পক্ষে না। কথা হলো কি, আমি একজন সাধারণ নাগরিক, আমি যত্রতত্র করি আর একটা দুইটা করি, আমার মামলা করার অধিকার আছে কিনা? আছে। যদি আমি মিথ্যা মামলা করি, বিচারে সেটা খালাস হয়ে যাবে, সেটা তদন্ত কমিটি দেখবে, তদন্ত কর্মকর্তারা তদন্ত করে দেখবে যে আমি মিথ্যা মামলা করলাম কিনা। তো আপনি আমার মামলা করার রাইট হরণ করেছেন। আপনি বাধা দেওয়ার কে? আমি মামলা করব, আপনি বাধা দিচ্ছেন কেন? আওয়ামী লীগ এবং তার দলের লোকজন লাখ লাখ মামলা করেছে, সরকার মামলা করেছে, সরকারের লোকজন মামলা করেছে। আমরা এখন জনগণ মামলা করব, আপনি সেখানে বাধা দিচ্ছেন কেন? রাষ্ট্র তো মামলা করছে না, জনগণ মামলা করছে। আপনাদের সেই মামলা নিতে হবে, তদন্ত করতে হবে। তদন্ত করার পর আপনি সেই মামলা খারিজ করে দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি মামলাই করতে দিচ্ছেন না আমাদেরকে। আচ্ছা, এরপরে আসেন যে তিনি দুর্নীতি করেছেন। এখানে তার যে পিএস, আইন উপদেষ্টার যে পিএস, তিনি খায়রুল হকের পিএস ছিলেন। আজকে বাংলাদেশটা যে ধ্বংসস্তূপে রূপান্তরিত হয়েছে, এর মূল কারণটা হচ্ছে যিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন, সেই প্রধান বিচারপতির পিএস ছিলেন তিনি। তো সেই লোক কি করে আসিফ নজরুলের পিএস হয় আমাকে বলেন? আর আমি লাগাতার বলে আসতেছি, আমরা যারা কথা বলতেছি সবাই বলে আসতেছি আমরা, যে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে মানে সচিবালয় থেকে শুরু করে উপদেষ্টাদের পিএসটিএস পিএসটি যারা আছে এরা তো সব সচিব না, তো সকল মন্ত্রণালয়ের সচিবালয়, এই সচিবালয় থেকে শুরু করে একেবারে উপজেলা পর্যন্ত, মানে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে শেখ হাসিনার সেটআপ এখনো বহাল তবিয়তে রয়েছে। ইলিয়াস ভাই তো এক পিএস এর কথা বলেছেন, আর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিবের কথা বলেছেন বা প্রেস সেক্রেটারি কথা বলেছেন। তো এইরকম হাজার হাজার আওয়ামী লীগের নিয়োগ দেওয়া সরকারি আমলারা এখনো বহাল তবিয়তে বসা। তো এই মানুষগুলিকে রেখে আপনি রাষ্ট্র সংস্কার কিভাবে করবেন আমাকে বলেন? রাষ্ট্র সংস্কারের মিনিংটা কি আমি এখনো বুঝি নাই। আমাদেরকে আসলে বোঝানো হয়েছে রাষ্ট্র সংস্কার মিন্স সংবিধান সংশোধন। ভাই, সংবিধান সংশোধন তো পরে, সংবিধান সংশোধন পরে। আগে হচ্ছে স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসর যারা সরকারের বড় বড় পদে বসে আছে, রাষ্ট্রের বড় বড় পদে বসে আছে, সবাইকে ছাঁটাই করতে হবে, কাউকেই রাখা যাবে না। সচিবালয় থেকে শুরু করে একেবারে ইউনিয়ন পরিষদ পর্যন্ত সবাইকে ছাঁটাই করতে হবে। এটা হলো মূল সংস্কার। এই সংস্কারের ধারের কাছেও যায়নি এই সরকার।
আপনারা বলবেন যে একেবারে এইভাবে বলা ঠিক না নায়েব ভাই। আমাদের প্রধান উপদেষ্টা ভাষণে তো বলেছেন যে 19,000 সরকারি কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়েছে, বা 13,000 বদলি করা হয়েছে, আর 12,000 বিচারের মুখোমুখি করা হয়েছে। হ্যাঁ, করা হয়েছে তিনি বলেছেন, আমরাও বিশ্বাস করি। কিন্তু আমরা তো পরিসংখ্যান জানতে চাচ্ছি না। আমরা এই পরিসংখ্যান জানতে চাচ্ছি না যে কত হাজার বিচারের মুখোমুখি করা হলো। আমরা পরিসংখ্যান জানতে চাচ্ছি যে ছাঁটাই করার পর, বিচারের মুখোমুখি করার পর আর কয়জন বাকি আছে। স্বৈরাচার হাসিনার দোসর, দালাল, তেলবাজ, উচ্ছিষ্ট ভোগী সরকারের বিভিন্ন পদে আর কয়জন এখনো আছে, আমরা সেই পরিসংখ্যানটা জানতে চাচ্ছি। কয়জনকে বিচারের মুখোমুখি করেছেন, কয়জনকে পদোন্নতি দিয়েছেন, কয়জনকে বদলি করেছেন, এই পরিসংখ্যান আমরা জানতে চাচ্ছি না। আমরা জানতে চাচ্ছি এখনো কয়জন বহাল তবিয়তে বসে আছে, সেই পরিসংখ্যানটা জানতে চাচ্ছি আমরা। এইটা হলো সরকারের মূল সংস্কার, যেটা লতিফুর রহমানও করেছেন, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদও করেছেন, যারা তত্ত্বাবধায়ক সরকারে ছিল তারা সবাই করেছে। ক্ষমতায় আসার সাথে সাথে, তাদেরকে পদে বসানোর সাথে সাথে সারা দেশে তুলকালাম কাণ্ড করে ফেলেছেন, সংস্কার করে ফেলেছেন প্রশাসনে, যে কাজটা এই অন্তর্বর্তীকালীন সরকার এখনো করে নাই। তো এটা ভুলে গেলে চলবে না। আগের তত্ত্বাবধায়ক সরকার আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এক না। আগের তত্ত্বাবধায়ক সরকারগুলো ছিল শুধু নির্বাচন কেন্দ্রিক। তারা 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচনের ফলাফলটা ঘোষণা করে যে দল জিতবে সেই দলের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে। এটা হলো আগের তত্ত্বাবধায়ক সরকারগুলির সিস্টেম ছিল। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে দুইটা, মূলত রাষ্ট্রের সংস্কার আর হচ্ছে নির্বাচন। রাষ্ট্রের সংস্কার ব্যাপক একটা অর্থ। আপনি ধাপে ধাপে রাষ্ট্রের সংস্কার করবেন। সংবিধানের কথা বারবার সামনে আসে। আরে ভাই, সংবিধান তো পরে, সংবিধান তো পরে, আগে ছাঁটাই করতে হবে সবাইকে। স্বৈরাচার একজন চলে গেছে, আর সব ডালপালা, শিকড় টিকড় সব রয়ে গেছে। স্বৈরাচার যিনি মেইন, তিনি চলে গেছেন, তিনি চলে গেছেন। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি, স্বৈরাচারকে যদি আপনি একটা গাছের সাথে তুলনা করেন, গাছটা ভেঙে পড়েছে, কিন্তু গাছের মূল শিকড় টিকড় সব রয়ে গেছে। তো তার মানে কি, স্বৈরাচার এখনো বাংলাদেশে বহাল তবিয়তে বসে আছে, আর সেই স্বৈরাচাররাই আপনাদেরকে চালাচ্ছে। দিস ইজ দ্য রিয়ালিটি, দিস ইজ দ্য রিয়ালিটি। এখন আসুন নৈতিকতার জায়গা থেকে কিছু কথাবার্তা বলি। নৈতিকতার জায়গা হচ্ছে, উন্নত বিশ্বে কি হয়? উন্নত বিশ্বে যখন কোনো একজন ব্যক্তিকে রাষ্ট্রের কোনো একটা বড় পদে বসানো হয়, বসানোর সাথে সাথে অথবা বসানোর কয়েক মাসের মধ্যে অথবা 1 বছরের মধ্যে অথবা তার দায়িত্ব পালনকালে কোনোভাবে যদি জনগণের পক্ষ থেকে সমালোচনা হয়, জনগণ যদি তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় বা তাকে না চায়, তাহলে ইউরোপ আমেরিকার দেশগুলোতে আমরা দেখেছি, অথবা জাপানের মতো এশিয়ার বড় বড় দেশ যেগুলো আছে, এই সমস্ত দেশের রাষ্ট্রের বড় বড় পদধারী ব্যক্তিরা অল্প একটু সমালোচনা হলেই পরের দিন পদত্যাগ করে। কি বলে? সরাসরি বলিয়ে দেয়, যেহেতু জনগণ আমাকে চাচ্ছে না, জনগণ আমার সমালোচনা করছে, সুতরাং এই পদে থাকার রাইট আর আমার নাই, সরাসরি পদত্যাগ করে। কিন্তু আমাদের দেশে এই সংস্কৃতিটা উঠে গেছে। আমাদের দেশ থেকে এই সংস্কৃতি উঠে গেছে। 2-1টা আমরা দেখেছি, অনেকে পদত্যাগ করেছেন, কিন্তু মিথ্যা কথা বলে পদত্যাগ করেছেন, আসল কথাটা গোপন রেখে মিথ্যা কথা বলে পদত্যাগ করেছেন। এই সংস্কৃতি আমাদের দেশে আদৌ কোনোদিন আর চালু হবে কিনা আমি জানি না। এই সংস্কৃতি চালু হওয়া দরকার। এটাই নৈতিকতা, এটাই রাষ্ট্রের প্রতি ভালোবাসা, এটাই দেশপ্রেম, এটাই জনগণের প্রতি ভালোবাসা। আপনি রাষ্ট্রের একটা পদে গিয়েছেন, জনগণই আপনাকে বসিয়েছে, নো ডাউট অ্যাবাউট ইট। কিন্তু জনগণ আপনাকে বসানোর পর জনগণ চিন্তা করছে যে জনগণ রং করেছে, জনগণ ভুল করেছে, এই জন্য জনগণ আবার আপনার বিরুদ্ধেই সমালোচনা করছে যে আপনার এই দোষ, আপনার সেই দোষ। যখনই জনগণ সমালোচনা করছে, তখন আপনার উচিত পদত্যাগ করা। কিন্তু এই সংস্কৃতি আমাদের দেশে নেই। আপনি দেখেন, ফারুকী এবং বশির উদ্দিনের যে সমালোচনা হয়েছে,
তাদের যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো, ন্যূনতম লজ্জা থাকতো, ন্যূনতম শরম থাকতো, তাহলে তারা পরের দিনই পদত্যাগ করতো। আর আজকে আসিফ নজরুল তো অনেক সমালোচনা হচ্ছে প্রায় 1 মাস ধরে। আগে তারা 2-3 জন করেছেন, এখন তো আমরা সবাই করতেছি। আপনারা বলবেন যে তাহলে তো ইলিয়াস ভাই, কনক ভাই আর পিনাকি দাই সঠিক ছিল। বিষয়টা হলো কি, আমি আর মাসুম ভাই স্পেশালি আমরা দুজন যেটা ফিল করেছি যে একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থায় তারা ক্ষমতা গ্রহণ করেছে, তাদের কিছু ভুল ত্রুটি হতে পারে। আমরা একটু দেখি, কয়েক মাস দেখি তারা রাষ্ট্র কিভাবে চালায়। আমরা দেখেছি 2.5 মাস 3 মাস দেখেছি, দেখার পর যখন দেখছি যে না, এনাফ ইজ এনাফ নম্বর, আর তাদের পক্ষে কথা বলা যাবে না, তখন আমরাও কথা বলা শুরু করেছি। তো এই যে লাগাতার 1 মাস ধরে একজন মানুষকে নিয়ে এত কথা হচ্ছে, তার যদি নীতি আদর্শ থাকতো, তার যদি ন্যূনতম আত্মসম্মান বোধ থাকতো, তার যদি সত্যিকারের লজ্জা বোধ হায়া থাকতো, তাহলে ডক্টর আসিফ নজরুল পদত্যাগ করতেন। যেহেতু আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, আমার বিরুদ্ধে রিউমার ছড়ানো হচ্ছে, জনগণ চাচ্ছে না, সুতরাং আমি জানি 4 মাস হয়েছে, বাট আমরা 3 মাস পর্যন্ত সমালোচনা করি নাই। আমরা গত 1 মাস যাবৎ স্পেশালি আমি সমালোচনা করতেছি, সেইটা বুঝিয়েছি। 4 মাস ধরে তো পিনাকিদার ইলিয়াস ভাই সমালোচনা করতেছে, অনেকেই করতেছে, বাট স্পেশালি আমি এবং মাসুম ভাই শুরু করছি গত 1 মাস আগে, সেটাই বোঝানোর চেষ্টা করেছি। তো যাই হোক, কথা হলো যে আমি আগের ভিডিওর প্রতিক্রিয়াও বলেছিলাম যে আপনি ধরে নেন যে এই ভিডিওর মধ্যে ইলিয়াস ভাই হয়তো অ্যাবাউট 50% মিথ্যা কথা বলেছে, 50% মিথ্যা কথা বলেছে, কিন্তু তিনি যে রিয়ালিটিগুলো উপস্থাপন করেছেন, যে আওয়ামী লীগের দোসররা এবং প্রথম আলো, ডেলি স্টার কেন্দ্রিক যে সমস্ত কথাবার্তাগুলো বলেছেন, তারপরে যে রোজিনা ইসলাম, তিনি যে মানে রাষ্ট্রের গোপন তথ্য চুরি করতে গিয়েছিলেন, এ বিষয়ে যে তথ্যগুলো উপস্থাপন করেছেন, এগুলো তো আর মিথ্যা না। তো রোজিনা ইসলামকে তিনি খালাস করে দিয়েছেন। তো এরকম নানান কথা যদি আপনি সামনে আনেন, 50% যদি ধরেন, ইভেন 30% যদি এর মধ্যে সত্য থাকে, তারপরেও আসিফ নজরুলের উচিত এখন পদত্যাগ করা, সসম্মানে আত্মসম্মান বোধ নিয়ে তার পদত্যাগ করা উচিত। কিন্তু সেটা করবেন না, কারণ এই সংস্কৃতি আমাদের দেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আশা করি দ্রুত শেয়ার করে দিবেন। লাইভটির বিষয়টি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আমাদের প্রবাসী ভাইয়েরা অত্যন্ত কষ্টে আছে। বাংলাদেশের যেই সকল ভাইয়েরা বিভিন্ন জায়গায় এই মুহূর্তে কষ্ট করছে, সেই ভাইদের দিকে তাকিয়ে প্রবাসী মন্ত্রণালয়টা সম্পূর্ণ স্বাধীন একজন ব্যক্তির কাছে দ্রুত গতিতে ছেড়ে দেওয়া দরকার। আমরা আজকের সকালে জনাব আসিফ নজরুল স্যারের একটা ভিডিও দেখলাম। তিনি বলার চেষ্টা করেছেন যে বাংলাদেশের প্রবাসীদের আর কোনো সমস্যা, সমসাময়িক যে সমস্যা, পাসপোর্টের সমস্যা, সেটা থাকবে না। ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে পাসপোর্ট বিতরণ কার্যক্রম শুরু হতে পারে এবং আগামী কয়েকদিনের মধ্যে প্রবাসীদের সেই সমস্যা দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। 3 থেকে 4 সপ্তাহের মধ্যে আপনাদের এই সমস্যা দূর হতে পারে। কিন্তু আমি মনে করি আসিফ স্যারের সম্মান থাকতে প্রবাসী মন্ত্রণালয় থেকে অন্তত পক্ষে তার পদত্যাগ করা উচিত। আমি বলছি না যে অনেক বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা থাকলেও সেই বিষয়গুলো নিয়ে আমি কথা বলছি না, কিন্তু আমি অন্তত পক্ষে স্পষ্ট করে বলতে পারি যে আপনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে অন্তত আপনি পদত্যাগ করা উচিত। এর কয়েকটা কারণ হচ্ছে, আপনি গতকালকের একজনের ভিডিও দেখেছেন, দেখে সকালবেলা ঘুম থেকে উঠে একেবারে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আপনি একটা ভিডিও বানিয়ে দিলেন যে প্রবাসীরা শান্ত হন, আপনাদের পাসপোর্ট রেডি হয়ে যাচ্ছে, গতকালকের আমাদের মিটিং হয়েছে। এটা মানুষ দেখলে বুঝে, কারণ আমরা দীর্ঘ 16 বছর শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেছি। আমরা জানি যে কোন জায়গায় কোন মুহূর্তে কি বলবেন, কি করবেন। জনতার এমন একটা অবস্থা হয়েছে, আমি নিশ্চিত বিশ্বাস করি যে এটা এই সরকারের সৃষ্ট কোনো সমস্যা না, কিন্তু এটা তো নিশ্চিত যে এই সমস্যাটা তৈরি করেছে শেখ হাসিনা। এখন শেখ হাসিনার তৈরিকৃত সমস্যার ফাঁদে আপনারা পাড়া দিয়েছেন। সারা পৃথিবীতে যতগুলো এম্বাসি আছে, কোনো জায়গায় পাসপোর্ট নাই। একটা মানুষ বিদেশে যায় কি করতে? সে চাকরি করবে, টাকা ইনকাম করবে, তার হালাল টাকা দিয়ে পরিবারকে আজকে সাহায্য করবে। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসেবে আমরা ডাকছি কেন?
তিনি আমার রেমিটেন্সে ভূমিকা পালন করছে। এই রেমিটেন্স যোদ্ধারা বাংলাদেশের মানুষের সহযোগিতা করেছে, এই 24-এর গণ অভ্যুত্থানে সহযোগিতা করেছে, কিন্তু তাদের পাসপোর্ট সমস্যাটা এতদিন পরে আপনি লাইভে এসে বললেন যে 2-1 দিনের মানে 4 সপ্তাহের মধ্যে যে এটার সমাধান হয়ে যেতে পারে। আজকের মূল সমস্যাটা হচ্ছে আমাদের এই জায়গায় একজনের পক্ষে শত শত দায়িত্ব নিয়ে পালন করা এটা সম্ভব না। এটা বাস্তব সত্য কথা। আপনাকে মানতেই হবে যে অনেক কিছু আপনার পক্ষে সম্ভব না, অনেক কিছু আমার পক্ষে সম্ভব না, অনেক কিছু আরেকজনের পক্ষে সম্ভব না। দায়িত্ব দেওয়ার জন্য, দায়িত্ব নেয়ার জন্য উপযুক্ত ব্যক্তি যেমন হতে হয়, আবার দায়িত্ব বোঝার জন্য ব্যক্তি সেই রকম হতে হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়টা একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এটাকে আপনি যেন তেন মনে করে মানুষের জন্য মানে রেখে দিবেন, ছেড়ে দিবেন, এটা হতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়টায় বাংলাদেশের অর্থনৈতিকভাবে সমস্ত চালিকা শক্তি জড়িত। এই মন্ত্রণালয়ের মধ্য দিয়ে আমাদের বিদেশে যে সকল রেমিটেন্স যোদ্ধারা যাবেন তাদের যাওয়া আসা জড়িত, তাদের গিয়ে ওখানে চাকরি পাবেন পাবেন না, পারমিট পাবেন না, এম্বাসিগুলো কেমন চলে, সমস্ত এম্বাসিগুলোতে আওয়ামী লীগের দোসর ভরপুর। একটা এম্বাসির এখন পর্যন্ত অ্যাম্বাসেডর পরিবর্তন ঠিক মতো হয় নাই। শুনছি কয়েকটা এম্বাসি হয়তো অ্যাম্বাসেডর পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা এই সরকারের স্টেক হোল্ডার, আমরা কাজ করেছি আপনাদের জন্য, কিন্তু আজকের আমাদেরকে বারবার কেন কথা বলতে হবে প্রবাসীর পক্ষে কিংবা আজকের এম্বাসিগুলোর দুর্দশার কথা বলে? আজকে কি মনে করেন যে একটা বিবৃতি একটা লাইভে এসে বলে দিলাম যে পাসপোর্ট হয়ে যাবে আগামী 4 সপ্তাহের মধ্যে, এখানেই কি প্রবাসী মন্ত্রণালয়ের কাজ শেষ? কিংবা কোনো একটা দেশে গেলাম আর আসার পথে একটা আমি প্রবাসীদের লাউঞ্জ এয়ারপোর্টে উদ্বোধন করে দিলাম, প্রবাসীদের কাজ শেষ? প্রবাসীদের প্রতিদিন কত ধরনের সমস্যা নিয়ে প্রবাসীরা জর্জরিত আমরা জানি। শত শত হাজার হাজার মেসেজ আসে, প্রতিদিন মেসেজ আসে, ফয়জুল ভাই কিছু করেন, কিছু বলেন। বলতে পারি না, সইতে পারি না, এমন এক দুর্দশার মধ্যে আপনারা প্রবাসীদেরকে ফেলে দিয়েছেন। প্রবাসীদের পাসপোর্ট সমস্যা থাকে, প্রবাসীরা মৃত্যুবরণ করলে তার লাশটা পর্যন্ত বাংলাদেশে আনতে গরিবসি করে এম্বাসিগুলো। প্রবাসীরা চাকরি করে, সেখানে একটা সামান্য লেটার, তাদের বিভিন্ন ভিসা, তারা গ্রেপ্তার হলে সেখানে তাদেরকে সাহায্য করা, রাষ্ট্রের বিভিন্ন কাজে তাকে এম্বাসিতে যেতে হয়, অফিসে যেতে হয়, সেখানে তার প্রতি ভালো ব্যবহার করা, এই দেশে তার আগমন করলে তার উপরে সদ্ব্যবহার করা, তার বিদেশে যাওয়ার ক্ষেত্রে টাকা পয়সা কমিয়ে নেয়া, বিদেশে গিয়ে ঠিক মতো চাকরি পেল কিনা, ভালোভাবে থাকতে পারলো কিনা, এই সব কিছু হচ্ছে আপনার এই প্রবাসী মন্ত্রণালয়ের অধীনে। এখন এই প্রবাসী মন্ত্রণালয়ের অধীনটাকে আঁকড়ে ধরার মধ্যে সফলতা কি আমি কিচ্ছু বুঝতে পারি না। আপনার বাংলাদেশে এমনও কিছু মন্ত্রণালয় আছে যেই মন্ত্রণালয় এখনই দায়িত্ব দিলে না দিলে কিচ্ছু যায় আসে না। আপনার সংস্কৃতি মন্ত্রণালয় 5 মাস 3 মাসের জন্য সংস্কৃতির কার্যক্রম, নাটক, সিনেমা বন্ধ থাকলে একটা দেশ ধ্বংস হয়ে যায় না। কিন্তু একটা দেশ ধ্বংস হয়ে যায় তখন যেখানে প্রবাসীরা টাকা পাঠাবে, রেমিটেন্স পাঠাবে, তাদেরকে সাহায্য করতে না পারলে সেটাকে দেশটা ধ্বংস হয়ে যায়। আপনি সংস্কৃতি মন্ত্রণালয় দিয়ে দিলেন একজন ব্যক্তিকে, সে নিয়ে বাংলাদেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বিভিন্ন তর্ক বিতর্ক করেছে। যদিও আমি সবসময় সরকারকে সমর্থন জানিয়ে চেষ্টা করে যাই যাতে করে হুরহাঙ্গামা না লাগে, কারণ আমরা সবাই যদি এইরকম কাজ করি, একে অপরের বিরুদ্ধে লেগে থাকি, তাহলে তো দেশ ধ্বংস হয়ে যাবে। সে কারণে ধৈর্যের তো একটা সীমা আছে। আজকের এই প্রবাসীদের সাথে অন্য কোনো মন্ত্রণালয় মিলানো যাবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়। এটা স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরেই এর চাইতে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এই মুহূর্তে বর্তমানে নাই। কারণ আপনার উন্নয়ন আপনাকে কেউ করতে বলে না। আপনার এখন টাকা পয়সা, আপনার ওই যে কি বলে বাংলাদেশের কয়টা রোড হবে, পদ্মা ব্রিজ হবে, এটা এখন জরুরি না। এখন জরুরি আমার এই যে কোটি কোটি, প্রায় 2 কোটির উপরে মানুষ বিদেশে অবস্থান করছে আনডকুমেন্টেড হিসাবে। বলছি যে সেই মানুষগুলোকে আপনার সবার আগে সাহায্য করলে এই মানুষগুলোর টাকা পয়সা বাংলাদেশে আসবে। বিদেশি নাগরিকরা, আমরা 10 বছরের অধিক সময় বিদেশে কাটিয়েছি। আমি তো এমন একটা দেশে কাটিয়েছি, মালয়েশিয়ার মতো জায়গায়, যেখানে প্রবাসী আর প্রবাসী, সেখানে মালয়েশিয়া, সৌদি আরব, এই সকল দেশগুলোতে সবচাইতে বেশি বাংলাদেশি মানুষ। আজকের এই দেশগুলোতে তো পাসপোর্ট পাচ্ছেই না, ছোট ছোট দেশগুলোতেও পাসপোর্ট পাচ্ছে না। এখন এই পাসপোর্ট ভিডিও কনফারেন্সে এসে বানিয়ে দিলে হবে না আসিফ স্যার। পাসপোর্ট এবং প্রবাসীদের সমস্যা এইটা কোনো জায়গায় আপনি নিজে একা একা সমাধান করতে পারবেন না।
এটা প্রফেসরশিপ না, এটা ডক্টরেটশিপ না, এটা ইউনিভার্সিটির দায়িত্ব না, এটা আপনার আমার বললেই হবে না। এটা অনেক জটিল জায়গা। ঘুরে ঘুরে দেখতে হবে বিশ্বের প্রত্যেকটি রাষ্ট্রে আপনাকে সফর করতে হবে, এম্বাসিগুলোর সাথে মিটিং করতে হবে, ইন্ডিভিজুয়াল তাদের সাথে বসতে হবে, কথা বলতে হবে, প্রত্যেকের জাগ্রত করতে হবে, প্রত্যেকটি জায়গায় গিয়ে গিয়ে তারপরে দেশের জন্য কথা বলতে হবে, ওদের সমস্যাগুলো নোট ডাউন করতে হবে। সেই সমস্যা বাংলাদেশে এসে যেই যেই মন্ত্রণালয়ের সাথে লিঙ্ক আপ করা সেই মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে প্রবাসী ভাইদের পাশে দাঁড়াতে হবে। এমনি এমনি বলে দিলে হবে না। প্রবাসী ভাইরা অনেক কষ্টে, আমি এই কথাগুলো বারবার বলছি। শুধুমাত্র আমার এই বাংলাদেশের নাগরিকদের বর্তমান যে সমস্যা, তার সবচেয়ে বড় সমস্যা প্রবাসীদের সমস্যা। অতএব আমি আসিফ নজরুল স্যারের কাছে অনুরোধ করব, আপনি দ্রুত সময়ের মধ্যে এই প্রবাসী মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে একজন দায়িত্ব, যাকে বাংলাদেশের মানুষ অ্যাকসেপ্ট করবে, যার দেশে বিদেশে থাকার অভিজ্ঞতা আছে, যার বিভিন্ন দেশের সাথে লিঙ্ক আপ করার যোগ্যতা আছে, কথা বলার যোগ্যতা আছে, ভাষার দক্ষতা আছে, দেশপ্রেমিক হিসাবে দেশের জন্য কাজ করতে পারবে, সেরকম মানুষকে আপনি পছন্দ করুন। দল চেনা, দলবাজ, কানাবাজ, যাদের কোনো জ্ঞান নাই, গরিমা নাই, বিদেশ নিয়ে সম্পর্ক নাই, যোগ্যতা নাই, এম্বাসিগুলোর চালানোর মতো দক্ষতা নাই, এই সব দিয়ে এই দেশটাকে ধ্বংস করিবেন না। আমরা আগামী নির্বাচনের আগ পর্যন্ত আমরা এই প্রবাসী মন্ত্রণালয়টাকে বসিয়ে রাখলে হবে না। অনেকের ধারণা একটা নির্বাচন হবে, সরকার পরিবর্তন হবে, প্রবাসী মন্ত্রণালয় ঠিক হয়ে যাবে। না, প্রবাসী মন্ত্রণালয়টা এখন প্রতিদিনের কাজ, এটা প্রত্যেকটা সেকেন্ডের কাজ। এটা এমন একটা মন্ত্রণালয় যেটা আমার দেশের আইনে চলে না, এটা বিদেশি বিভিন্ন জায়গার বিভিন্ন আইনে চলে। ওই দেশের সাথে তাল মিলিয়ে আমাকে কাজ করতে হয় বিধায় আমার মন মাতলবি চালালে হবে না। এক এক দেশে পাসপোর্ট সমস্যার কারণে ভিসা লাগাতে পারেন। একজন ব্যক্তির পাসপোর্টের মেয়াদ থাকে কয় বছর? ভিসার মেয়াদ থাকে প্রতি 1 বছর পর পর রিনিউ করতে হয়। যদি আপনার পাসপোর্ট পেতে তার সমস্যা লাগে 2 বছর, 1.5 বছর, ধরে নিলাম এটা শেখ হাসিনা করে গিয়েছে, তাই বলে কি শেখ হাসিনার জন্য বসে থাকবো? এই টাকা পয়সা যদি লসও হয়, তারপরে নতুন করে আমাদেরকে তাদের জন্য আলাদা মেশিন ফিট করে তারপরে দেওয়া উচিত। একটা পাশের ছোট্ট ছোট্ট দেশগুলো পর্যন্ত 15 মিনিট 2 ঘন্টায় পর্যন্ত, মানে 5 দিন 7 দিন, সর্বোচ্চ 15 দিনের মধ্যে প্রত্যেকটি দেশ পাসপোর্ট দিতে সক্ষম, একমাত্র বাংলাদেশ পারে না। এম্বাসিগুলোতে গেলে এম্বাসিতে চরম মাত্রার অপমান, অপদস্থ হতে হয়। কেউ গিয়ে সেখানে কোনো ধরনের ভালো কিছু করতে পারে না। মালয়েশিয়াতে তো কোনো শ্রমিকের কোনো মূল্যায়নই করতে দেয় না আপনার এম্বাসিগুলো থেকে, বিন্দুমাত্র কোনো সাহায্য সহযোগিতা করতে চায় না। এরকম একটা কঠিন পরিস্থিতিতে আপনার উচিত হবে দ্রুত সম্ভব আমাদের এই প্রবাসী ভাইদের পাশে দাঁড়িয়ে প্রবাসীদের সাহায্য করে, প্রবাসীদের বান্ধব আপনার এই মিনিস্ট্রিতে যে কোনো একজনকে দায়িত্ব দিয়ে, এবং বাংলাদেশের যতগুলো এম্বাসি রয়েছে প্রত্যেকটা এম্বাসিতে অতি দ্রুত অ্যাম্বাসেডার পরিবর্তন করেন, অতি দ্রুত। কারণ সবগুলো আওয়ামী লীগের বসা। আমি ছোট মানুষ হিসেবে অন্তত 10-15টা রাষ্ট্র ঘুরেছি, বিভিন্ন দেশে দেখেছি, এর প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের দালাল এখনো বসা আছে। তুরস্ক বলেন, এই মালয়েশিয়া বলেন, সৌদি আরব বলেন, কোন দেশের পরিবর্তন করেছেন বলেন? তা এই পরিবর্তন না করলে আওয়ামী লীগ দিয়ে আপনি সেবা আশা করেন কিভাবে? কোন আওয়ামী লীগ আপনাকে সাহায্য করবে না। তাহলে এই আওয়ামী লীগ যখন সাহায্য করবে না, তখন আমার দেশটার এই প্রবাসীদের সমস্যার সমাধান হবে না। অতএব সবাই লাইভটি শেয়ার করে জাতিকে জাগ্রত করুন। আমি বিশেষ করে আসিফ নজরুল সাহেবকে অনুরোধ করব, আপনি একটা মন্ত্রণালয় রাখেন, সর্বোচ্চ আইন মন্ত্রণালয় নিয়ে আপনি যেভাবে পারেন চালান। বাকি মন্ত্রণালয়গুলো, বিশেষ করে প্রবাসী মন্ত্রণালয়টা অন্তত পক্ষে একজন বিচক্ষণ ব্যক্তির হাতে ছেড়ে দিয়ে ইমিডিয়েট অ্যাকশনে যান। না হয় কিন্তু প্রবাসীরা ফুঁসে উঠলে তখন একুল উকুল দুকুল সবই কিন্তু হারাতে হবে, যেটা আমাদের জন্য, দেশের জন্য, মানুষের জন্য অত্যন্ত বেদনাদায়ক হবে। আমি স্পষ্ট করে বলছি, প্রবাসীদেরকে ফুঁসিয়ে উঠানো যাবে না। প্রবাসীদেরকে শান্ত রাখুন, প্রবাসীদের পাশে থাকুন, প্রবাসীদেরকে সাথে নিয়েই দেশকে এগিয়ে নিয়ে যান, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনি এই মন্ত্রণালয় থেকে পদত্যাগ করে, এটা তো এমন না যে আপনাকে আমি, আপনার পক্ষে অনেক বক্তব্য আছে, আমার অনেকগুলো আছে। আমি ব্যক্তিগতভাবে আপনার জন্য হার্মফুল না, আমি আপনাকে কষ্ট দিতে চাই না বা আপনার বিরুদ্ধে কোনো কথা বলছি না, কিন্তু আমি প্রবাসীদের কল্যাণই আপনার প্রতি অনুরোধ করছি। আপনি প্রবাসীদের এই মন্ত্রণালয়টার দায়িত্বটা ছেড়ে দিয়ে যোগ্য দক্ষ ব্যক্তিদেরকে এখানে দায়িত্ব দিয়ে আপনি অন্য মন্ত্রণালয় চালান।
এরপরে আপনি যদি প্রবাসীদের জন্য ভালো কিছু করেও থাকেন সেটা মানুষ রিমেম্বার হবে। অবশ্যই আপনার যদি কোনো কাজ করে থাকেন সেটার জন্য আপনাকে ধন্যবাদ জানাই, কিন্তু আপনি তো হিউম্যান। একজন হিউম্যানের পক্ষে এই 5টা 7টা মন্ত্রণালয় ধরে রেখে চালানো সম্ভব না। প্রতিটা মন্ত্রণালয় আলাদা আলাদা কাজ। আপনাকে কয় জায়গায় বসবেন বলেন? আইন মন্ত্রণালয়ে বসবেন, নাকি প্রবাসী মন্ত্রণালয়ে বসবেন, নাকি আর একটা মন্ত্রণালয়ে বসবেন? কত কাজ। অতএব আমি মনে করি প্রবাসী মন্ত্রণালয়টায় স্বাধীন লোক নিয়োগ দিয়ে যারা বিদেশ দেশ সব সম্পর্কে অভিজ্ঞ এবং আওয়ামী লীগের দোসর না, আওয়ামী লীগের সাথে কোনো কম্প্রোমাইজ করবে না, এইরকম একজন ব্যক্তিকে প্রবাসী মন্ত্রণালয়ে দ্রুত দায়িত্ব দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দর্শক, আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে আসিফ নজরুলের আসলে পদত্যাগ করা উচিত কিনা বা পদত্যাগ করা দরকার কিনা। পাশাপাশি এখানে আরেকজন আলোচক কথা বলেছেন সাংবাদিক ইলিয়াসের একটা রিপোর্ট নিয়ে, যেই রিপোর্টে আসলে বলা হয়েছে যে আসিফ নজরুল আসলে প্রকৃতপক্ষে কে। তো আলোচনা শুনেছেন, বুঝতে পেরেছেন যে আসিফ নজরুল আসলে পদত্যাগ করা উচিত কিনা বা পদত্যাগ করা দরকার কিনা। আমার মনে হচ্ছে তার উচিত পদত্যাগ করা, তার উচিত পদত্যাগ করে বুঝিয়ে দেওয়া যে আমি আসলে ভারতীয় গুপ্তচর না, ভারতের কেউ না। যেহেতু আপনারা আমাকে চান না, আমি পদত্যাগ করলাম। এই পদত্যাগ করলে হয়তো বা আসিফ নজরুলকে বোঝা যাবে যে তিনি না আসলে বাংলাদেশের মানুষ। যাই হোক, দর্শক, আলোচনা শুনেছেন, শুনে কেমন লেগেছে মন্তব্য করবেন।